হাই বন্ধুরা, জিকে সলভ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। যদি তোমরা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য, যে ভিডিওগুলি তোমাদের বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতে পারে। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব প্রাচীন ভারতের ইতিহাসের চ্যাপ্টার ভিত্তিক থিওরি ক্লাস। আমি পর প্রাচীন ভারতের ইতিহাস থেকে শুরু করে ভারতের স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত বিভিন্ন থিওরি ক্লাস নিয়ে আসব। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব জীবন মুখোপাধ্যায়ের বই থেকে প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান নিয়ে। এটি হলো প্রাচীন ভারতীয় ইতিহাসের পার্ট 3। বন্ধুরা, আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো শুরু করা যাক আজকের টপিক প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান নিয়ে। আমি এর আগে দুটি পার্ট আলোচনা করেছি, আজ 3 নম্বর পার্ট নিয়ে আলোচনা করব। আজ আমি যে টপিকটি আলোচনা করব সেটি হলো প্রত্নতাত্ত্বিক উপাদান নিয়ে, আর্কিওলজিক্যাল সোর্সেস। তো প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসেবে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব সর্বাধিক। প্রত্নতাত্ত্বিক গবেষণার সাহায্য ব্যতীত ভারত ইতিহাসের অনেক তথ্যই আজ অজানা থেকে যেত। তাই প্রত্নতাত্ত্বিক উপাদানকে প্রাচীন ভারত ইতিহাসের নগর বলা হয়। ইউরোপীয় পণ্ডিতদের হাতে ভারতীয় প্রত্নতাত্ত্বিক গবেষণার সূত্রপাত। এইসব পণ্ডিতদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন স্যার উইলিয়াম জোন্স, জেমস প্রিন্সেপ, এশিয়াটিক সোসাইটির সচিব, হ্যামিল্টন বুকানন, স্যার আলেকজান্ডার কানিংহাম, স্যার জন মার্শাল, কেন্দ্রীয় প্রত্নতাত্ত্বিক বিভাগের অধিকর্তা স্যার ওরেলস্টাইন এবং জেমস বার্জেস। যেসব ভারতীয় গবেষক এ ব্যাপারে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তারা হলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, দয়ারাম সাহানি, কাশীনাথ দীক্ষিত, ননীগোপাল মজুমদার এবং ভগবান লাল ইন্দ্রজি। এইসব ইউরোপীয় ও ভারতীয় প্রত্নতাত্ত্বিকদের নিরলস গবেষণার ফলে ভারতের ইতিহাসের অনেক অজানা অধ্যায় ইতিহাসের আলোতে উদ্ভাসিত হয়ে উঠেছে। প্রত্নতাত্ত্বিক উপাদানগুলিকে আমরা 3 ভাগে বিভক্ত করব। তো চলো প্রত্নতাত্ত্বিক উপাদানগুলিকে যে 3 ভাগে বিভক্ত করা যায় সেটি হলো 1 নম্বর লিপি, 2 নম্বর মুদ্রা এবং প্রাচীন 3 নম্বর প্রাচীন স্মৃতিসৌধ ও স্থাপত্য ভাস্কর্য। এখন আমরা আলোচনা করব লিপি নিয়ে। তো চলো শুরু করা যাক লিপি নিয়ে। প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির মধ্যে লিপির গুরুত্বই সর্বাধিক। লোহা, সোনা, তামা, ব্রোঞ্জ, মাটির তৈরি নানা দ্রব্যাদি, ইট, পাথর, ঘর, বাড়ি, মন্দির, গাত্র, এমনকি দেবমূর্তির ওপর নানা লেখা থেকে ইতিহাসের প্রচুর উপাদান সংগৃহীত হয়েছে। অধ্যাপক রেবসন এর মতে প্রাচীন লিপি থেকে একটি দেশ ও যুগের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে নানা গুরুত্বপূর্ণ তথ্যাদি পাওয়া যায়। ডক্টর ভিনসেন্ট স্মিথ বলেন যে প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান নিয়ে লিপিগুলি সর্বশ্রেষ্ঠ ও সর্বপ্রথম স্থানের অধিকারী, কারণ আমাদের প্রয়োজনীয় তথ্যাদির মধ্যে এগুলি সামগ্রিকভাবে সর্বাধিক গুরুত্বপূর্ণ ও বিশ্বাসযোগ্য। তার মতে এই যুগের ইতিহাসের উপাদান হিসেবে সন্দেহাতীতভাবে লিপি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ স্থানের অধিকারী। ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে প্রাচীন ভারতের রাজনৈতিক ইতিহাস রচনায় লিপির গুরুত্ব সর্বাধিক। ঐতিহাসিক ফ্লিট বলেন যে মুদ্রা, স্থাপত্য ভাস্কর্য, ঐতিহ্য ও সাহিত্য থেকে আমরা যেসব বিবরণ পাই তার সত্যতা নির্ণয় করতে লিপিমালা যথেষ্ট সাহায্য করে। ইতিহাসের উপাদান হিসেবে লিপির গুরুত্ব এত বেশি যে বলা হয় লিপির অনুমোদন ছাড়া কোনো তথ্য বা তারিখ সত্যের মর্যাদা পায় না। প্রকৃতপক্ষে অন্য উপাদান থেকে প্রাপ্ত তথ্যাদির সত্যতা লিপির সমর্থনের উপর নির্ভরশীল। গুরুত্ব। ইতিহাসের উপাদান হিসেবে নানা কারণে লিপির গুরুত্ব অপরিসীম। যুদ্ধ বিগ্রহ, জন্ম মৃত্যু বা বিশেষ কোনো ঘটনাকে স্মরণীয় করে রাখা, মন্দির নির্মাণ, ভূমিদান, ধর্মপ্রচার বা রাজকীয় নির্দেশ প্রচার প্রভৃতি বহু উদ্দেশ্যে লিপি উৎকীর্ণ করা হতো। এইসব লিপিগুলি ইতিহাসের অমূল্য সম্পদ। এগুলি থেকে রাজার নাম, রাজত্বকাল, সন, তারিখ, বিশেষ রাজার রাজ্যের আয়তন, রাজ্য জয়, ধর্মবিশ্বাস ও অন্যান্য কার্যকলাপ
এবং সমকালীন বিভিন্ন বিষয়ের কথা জানা যায়। পাথর এবং বিভিন্ন ধাতুর ওপর লিখিত হওয়ায় লিপিগুলি প্রাকৃতিক দুর্যোগ, পোকামাকড় ও মহাকালের আক্রমণের হাত থেকে রক্ষা পেয়েছে। পুরাণ এবং বিভিন্ন সাহিত্য গ্রন্থগুলি যুগ যুগ ধরে পরিবর্তিত হয়েছে। লিপিগুলিকে কিন্তু কোনো অবস্থাতেই পরিবর্তন করা যায় না। এই কারণে লিপিগুলির সত্যতা প্রশ্নাতীত। বহু লিপিতেই সন তারিখের কোনো উল্লেখ নেই, কিন্তু এ সত্ত্বেও এইসব লিপিতে ব্যবহৃত বর্ণমালা থেকে লিপির কাল নির্ণয় করা যায়। লিপিগুলির প্রাপ্তিস্থান থেকে বিশেষ কোনো যুগে ওই অঞ্চলের উপর বিশেষ রাজার আধিপত্য বা তার রাজ্যের আয়তন সম্পর্কে একটি ধারণা করা যায়। লিপিতে উল্লেখিত বিষয়সমূহ ও রাজার আদেশ দেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ও ধর্মীয় জীবনের নানা দিকের উপর আলোকপাত করে। লিপি খোদাই ও আধার থেকে সমকালীন পাথর ও ধাতুশিল্পের অগ্রগতির অবনতির কথা আমরা জানতে পারি। বিদেশি লিপিগুলি থেকে বহির্ভারতের সঙ্গে ভারতের রাজনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগের কথা আমরা জানতে পারি। তাই সব দিক বিচার করে নিঃসন্দেহে বলা যায় যে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির মধ্যে লিপি সর্বশ্রেষ্ঠ স্থানের অধিকারী। বর্ণমালা ও ভাষা। ভারতে প্রাপ্ত লিপিগুলির মধ্যে হরপ্পা লিপি প্রাচীনতম, তবে এই লিপিগুলির আজও সর্বাংশে পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। বর্তমানে পণ্ডিতরা সহগড় তাম্রলিপিকেই ভারতের প্রাচীনতম লিপি বলে মনে করেন। খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসবে। এই তাম্রলিপি সম্রাট অশোকের 50 বছর পূর্বে রচিত হয়। হরপ্পাবাসী চিত্রলিপির সাহায্যে তাদের মনের ভাব প্রকাশ করত। ভারতে প্রাপ্ত খ্রিস্টপূর্ব 3য় শতকে লিপিগুলিতে প্রাকৃত ভাষা ব্যবহৃত হতো। তাহলে লিপিগুলিতে আগে প্রাকৃত ভাষা ব্যবহৃত হতো। খ্রিস্টীয় 2য় শতক থেকে লিপিগুলিতে সংস্কৃত ভাষার ব্যবহার শুরু হয় এবং 3য় ও 4র্থ শতকে এর প্রচলন বৃদ্ধি পায়। এ সত্য লিপির মাধ্যম হিসেবে প্রাকৃত ভাষার ব্যবহার চলতে থাকে। গুপ্ত যুগের পূর্ববর্তীকালে লিপিগুলির 95% প্রাকৃত ভাষায় লিখিত। গুপ্ত যুগ থেকে লিপির মাধ্যম হিসেবে সংস্কৃতের বহুল প্রচলন দেখা দেয়। ভারতের অভ্যন্তরে সম্রাট অশোকের লিপিগুলি প্রাকৃত ভাষা ও ব্রাহ্মী লিপি বা হরপ ব্যবহৃত হয়েছে এবং এগুলি বাম দিক থেকে ডান দিকে লেখা হতো। স্থানীয় জনগণের সুবিধার জন্য কেবলমাত্র সাম্রাজ্যের উত্তর পশ্চিমাঞ্চলে অশোকের লিপিগুলিতে খরষ্টি লিপি ব্যবহৃত হতো। তাহলে এখানে খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে অশোকের লিপিগুলি খরষ্টি লিপি ব্যবহৃত হতো এবং এগুলি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো। তাহলে কোন লিপি বাম দিক থেকে ডান দিকে লেখা হতো? খরষ্টি লিপি। আফগানিস্তানে প্রাপ্ত অশোকের শিলালিপিগুলিতে গ্রিক ও অ্যারামিক লিপির ব্যবহার দেখা যায়। খ্রিস্টীয় 9ম ও 10ম শতাব্দী থেকে বিভিন্ন আঞ্চলিক ভাষায় লিপির ব্যবহার শুরু হয়। বিভিন্ন লিপি। লিপিগুলির বিষয়বস্তু বিবেচনা করে পণ্ডিতরা প্রাচীন ভারতীয় লিপিগুলিকে কয়েকটি ভাগে বিভক্ত করেছেন। ধর্মলিপি, শাসনতান্ত্রিক লিপি, প্রশস্তিবাচক লিপি, উৎসর্গীকৃত লিপি, দানসূচক লিপি, স্মরণসূচক লিপি, পারিবারিক লিপি ও ব্যক্তিগত লিপি। সম্রাট অশোকের লিপিগুলি থেকে তার ধর্মমত ও বিভিন্ন শাসনতান্ত্রিক ব্যবস্থাদি সম্পর্কে জানা যায়। শোক রাজা রুদ্রদামনের জুনাগড় প্রস্তর লিপি, খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো, এবং হর্ষবর্ধনের ব্রাহ্মসখেরা তাম্রশাসন শাসনতান্ত্রিক লিপির উদাহরণ। এগুলি বন্ধুরা অবশ্যই লিখে নেবেন। সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি, কলিঙ্গরাজ খারবেলের হস্তিগুম্ফা শিলালিপি, চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর আইহোল প্রশস্তি, গৌতমীপুত্র সাতকর্ণীর নাসিক প্রশস্তি, প্রতিহার বংশীয় রাজা ভোজের গোয়ালিয়র প্রশস্তি থেকে ইতিহাসের নানা তথ্যাদি জানা যায়। এবার আমরা জানব বহির্ভারতীয় শিলালিপি। ভারতের বাইরে এশিয়া মাইনরের বঘাজকই নামক স্থানে প্রাপ্ত বঘাজকই শিলালিপি আর্যদের ভারত আগমন সম্পর্কে আলোকপাত করে। পারস্যের বেহিস্তান, পার্সেপলিস ও নাকশি রুস্তম নামক স্থানে প্রাপ্ত শিলালিপি থেকে ভারত পারস্য যোগাযোগ ও ভারতের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলের পারস্যিক আধিপত্যের কথা জানা যায়। চম্পা, কম্বোজ এবং বৃহত্তর ভারতের নানা স্থানে প্রাপ্ত শিলালিপি থেকে
বহির্ভারতের ভারতীয় বাণিজ্য ও সংস্কৃতি সম্পর্কে নানা তথ্যাদি পাওয়া যায়। তো বন্ধুরা, সামগ্রিকভাবে কথা নিঃসন্দেহে বলা যায় যে প্রাচীন ভারতের রাজনৈতিক ইতিহাস রচনায় উপাদান হিসেবে লিপি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ স্থানের অধিকারী এবং সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় ইতিহাস রচনায় তা সাহিত্য থেকে প্রাপ্ত উপাদানগুলির পরিপূরক। লিপি ব্যতীত বহু ঘটনা, রাজা ও রাজবংশের নাম চিরদিনই আমাদের কাছে অজানায় থেকে যেত। তো বন্ধুরা, এবার আমরা জানব মুদ্রা নিয়ে। গুরুত্ব। প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসেবে লিপির পরে মুদ্রা এক গুরুত্বপূর্ণ স্থানের অধিকারী। সাহিত্য ও শিলালিপি থেকে যেসব তথ্য পাওয়া যায় সেগুলি সত্যতা যাচাই করতে মুদ্রা যথেষ্ট সাহায্য করে। মুদ্রাগুলিতে সাধারণত রাজার নাম, সন, তারিখ, রাজার মূর্তি ও নানা দেবদেবীর মূর্তি খোদাই করা থাকে। ইতিহাসের উপাদান হিসেবে এগুলি অতি গুরুত্বপূর্ণ। কেবলমাত্র রাজার নাম, রাজত্বকাল, ধর্মমত ও তার শখ নয়, এই সব মুদ্রাগুলি থেকে একটি রাজ্যের ধাতু শিল্প, চিত্র শিল্পকলা, রাজ্যে ব্যবহৃত লিপি এবং রাজ্যের অর্থনৈতিক অবস্থা সম্যক পরিচয় পাওয়া যায়। ভারতে প্রচুর পরিমাণে রোমান মুদ্রার অস্তিত্ব। রোমের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক, ভারতের অনুকূল বাণিজ্য, ভারতের অর্থনৈতিক সমৃদ্ধি এবং ভারতবাসীর সমুদ্রযাত্রার সাক্ষ্য বহন করে। মুদ্রার ওপর অঙ্কিত রাজাদের মূর্তি থেকে তাদের মস্তক সজ্জার পরিচয় পাওয়া যায়। কুষাণ রাজ কনিষ্কের মুদ্রায় অঙ্কিত বিভিন্ন ধর্মের দেবদেবীর মূর্তি থেকে তার সমন্বয়ে ধর্মাদর্শ ও পরধর্মমত সহিংসর পরিচয় পাওয়া যায়। গুপ্তরাজ সমুদ্রগুপ্তের মুদ্রাগুলি থেকে তার অশ্বমেধ যজ্ঞ, শিকারপ্রিয়তা ও সঙ্গীতানুরাগের কথা জানা যায়। প্রাচীন ভারতে স্বর্ণ, রৌপ্য, তাম্র ও সীসার মুদ্রা প্রচলিত ছিল। স্বর্ণ মুদ্রার অধিকতর প্রচলন নিঃসন্দেহে রাজ্যের অর্থনৈতিক সমৃদ্ধির পরিচায়ক। অপরপক্ষে কেবলমাত্র তাম্র বা সীসার মুদ্রার আধিক্য ও মুদ্রায় স্বর্ণের পরিমাণ হ্রাস করা রাজ্যের আর্থিক সংকটের পরিচয় বহন করে। মুদ্রার ধরন। ভারতে প্রাপ্ত প্রাচীনতম মুদ্রাগুলিতে কেবলমাত্র মূর্তি ও প্রতীক চিহ্নাদি দেখা যায়। অনেক সময় একই মুদ্রার উপর বিভিন্ন যুগ বা বিভিন্ন রাজার একাধিক প্রতীক চিহ্নের অস্তিত্ব দেখা যায়। সম্ভবত মুদ্রার যথার্থতা রক্ষার জন্যই কর্তৃপক্ষ স্বেচ্ছায় পূর্ববর্তী যুগের মুদ্রার উপর তাদের নিজেদের প্রতীক অঙ্কিত করতেন। প্রাচীন ভারতে মুদ্রার উপর রাজার একচেটিয়া কর্তৃত্বের ধারণা জন্মায়নি, কারণ এ সময় কেবলমাত্র রাজাই নয়, ব্যক্তিগতভাবে অনেক ব্যবসায়ী, বাণিজ্য সংস্থা ও নগর শাসন সংস্থা মুদ্রা প্রবর্তন করতেন। গ্রিক শাসনের ইতিহাস। ভারতে গ্রিক আক্রমণের পর মুদ্রার উপর রাজার নাম লেখার পদ্ধতি প্রচলিত হয়। পাঞ্জাব ও উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে ব্যাক্ট্রিয় গ্রিক রাজাদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। তাদের মুদ্রার শিল্প নৈপুণ্য, মুদ্রার উপর রাজার নাম খোদাই, রাজা বা অন্য কোনো মূর্তি অঙ্কন রীতি ভারতীয় মুদ্রা ব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন আনে এবং ভারতীয় মুদ্রাতেও রাজার নাম, সময় ও মূর্তি অঙ্কনের পদ্ধতি শুরু হয়। বলা বাহুল্য, এই গ্রিক মুদ্রাগুলি থেকে এই অঞ্চলের পূর্ণ রাজনৈতিক ইতিহাস জানা যায়। গ্রিক লেখকদের রচনায় এই অঞ্চলের রাজত্বকারী মাত্র 4-5 জন রাজার উল্লেখ আছে। অপরদিকে মুদ্রাগুলি থেকে 30 জন রাজা ও রানীর নাম পাওয়া গেছে। মুদ্রার সাহায্য ব্যতীত এই অঞ্চলে গ্রিক আধিপত্যের ইতিহাস অজ্ঞাতই থেকে যেত। এবার আমরা জানব শক, পার্থিয়ান, কুষাণ ইতিহাস। অনুরূপভাবে শক, পার্থিয়ান ও কুষাণদের ইতিহাস রচনায় মুদ্রা একমাত্র অবলম্বন। মুদ্রার সাহায্যে তাদের রাজনৈতিক আধিপত্যের একটি রূপরেখা মাত্র অঙ্কন করা সম্ভব হয়েছে। কুষাণ ইতিহাস রচনায় মুদ্রা মেরুদণ্ড হিসেবে স্বীকৃত। কয়েকটি লিপি ও সামান্য কিছু সাহিত্য গ্রন্থ বাদ দিলে মুদ্রা ব্যতীত এইসব বিদেশি রাজবংশের ইতিহাস রচনা একেবারেই সম্ভব হতো না। এবার আমরা জানব কয়েকটি দেশীয় রাজ্য নিয়ে।
মল্ল, যৌধেয় ও পাঞ্চালের মিত্র প্রভৃতি রাজবংশের ইতিহাস কেবলমাত্র মুদ্রা থেকেই জানা যায়। দাক্ষিণাত্যের সাতবাহন বংশের ইতিহাস রচনায় মুদ্রার শিলালিপি পুরাণ থেকে প্রাপ্ত বিবরণগুলির সমর্থক, সংশোধক ও পরিপূরকের কাজ করে। গুপ্ত আমলের প্রচুর মুদ্রা আবিষ্কৃত হয়েছে, সেগুলিও বেশ গুরুত্বপূর্ণ। গুপ্ত বংশের পরবর্তীকালে ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব ততটা নয়, কারণ এ সময় থেকে ইতিহাস অন্যান্য উপাদানের যথেষ্ট পরিমাণ পাওয়া গেছে। হর্ষবর্ধন বা পাল, চোল, চালুক্য, প্রতিহার, রাষ্ট্রকূট প্রভৃতি রাজবংশের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব ও কিঞ্চিৎকর। এ সত্ত্বেও প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব অস্বীকার করা যায় না। 3 নম্বর, এবার আমরা জানব প্রাচীন স্মৃতিসৌধ ও স্থাপত্য ভাস্কর্য নিয়ে। সূচনা: প্রাচীন নগর, মঠ, মন্দির, দুর্গ, অট্টালিকার ধ্বংসাবশেষ, সমাধি, স্তম্ভ, স্মৃতিস্তম্ভ, প্রাচীন শিল্পকৃতি, মৃৎশিল্প, মৃৎপাত্র ও তৈজসপত্রাদি প্রাচীন ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে স্বীকৃত। রাজনৈতিক ইতিহাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ না হলেও সাংস্কৃতিক ইতিহাস ও শিল্পকলার বিবর্তনে এই উপাদান গুরুত্ব অপরিসীম। এগুলি থেকে বিশেষ যুগের শিল্পকলা, ধর্ম, অর্থনৈতিক অবস্থার চিত্র পাওয়া যায়। বিভিন্ন সভ্যতা: সিন্ধু উপত্যকার খনন কার্য ভারতীয় সভ্যতার প্রাচীনত্ব সম্পর্কে ঐতিহাসিকদের ধারণাকে পরিবর্তিত করে দিয়েছে। এর ফলে ভারতীয় সভ্যতার প্রাচীনত্ব নির্ধারিত হয়েছে খ্রিস্টপূর্ব 3000 অব্দে এবং প্রমাণিত হয়েছে যে আর্য সভ্যতার পূর্বে ভারতের এক উন্নত নগর সভ্যতার উন্মেষ হয়েছিল। সিন্ধু সভ্যতা আবিষ্কারের পর ভারতের বিভিন্ন স্থানে খনন কার্য চালিয়ে নতুন নতুন সভ্যতা আবিষ্কৃত হয়েছে। বিহারের সারনাথ, পাটলিপুত্র, নালন্দা এবং উত্তর পশ্চিম সীমান্তের তক্ষশিলার খনন কার্যের ফলে বৌদ্ধ ও আর্য সংস্কৃতির নানা নতুন নতুন দিক আমাদের সামনে উন্মোচিত হয়েছে। তো বন্ধুরা, এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, এই জন্য একটু শুনতে অসুবিধা হতে পারে। ঠিক আছে, তো চলো বাদ আর একটু আছে, এটা শুরু করা যায়। তক্ষশিলা থেকে গ্রিক, পল্লব, শক ও কুষাণ যুগের সভ্যতার নানা নিদর্শন আবিষ্কৃত হয়েছে। হস্তিনাপুর ও কৌশাম্বী থেকে পৌরাণিক যুগের নানা নিদর্শন পাওয়া যায়। মৌর্য যুগের বরাবর গুহা, গুপ্ত যুগে অজন্তা ইলোরার গুহা চিত্রবলী, ভিতরগাঁও এবং দেওগড়ের মন্দির ও দক্ষিণের চোল, চালুক্য, পল্লব রাজাদের স্থাপত্য ভাস্কর্য ইতিহাসের মূল্যবান উপকরণ। বেলুচিস্তান ও তুর্কিস্তানের খনন কার্যের ফলে এইসব অঞ্চলের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ যোগাযোগের কথা জানা যায়। খোটানে খনন কার্য কুষাণ যুগে মধ্য এশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্কের সাক্ষ্য বহন করে। কম্বোজের আঙ্করভাট ও জাভার বড়বুদুরের মন্দির দুটি ভারতের ঔপনিবেশিক ও সাংস্কৃতিক বিস্তারের সাক্ষ্য বহন করে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে এবং একটি লাইক করে নেবে। ওকে, ধন্যবাদ।